নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার আহ্বান। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। জুলাই আন্দোলনে আহত আরেক শিক্ষার্থী কাজলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে। পর্যায়ক্রমে পাঠানো হবে আরও 20 জনকে। পাইপলাইনে আরো ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের মামলা নিয়ে চলছে রমরমা বাণিজ্য। আসামির তালিকা সম্পর্কে কিছুই জানেন না বাদী। অভিযোগের তীর স্থানীয় এক সংবাদকর্মীর দিকে। ঢাকা দক্ষিণ সিটিতে 5 আগস্টের আগে জন্মসনদ নেওয়া সবাইকে নতুন করে করতে হচ্ছে নিবন্ধন। কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জটিলতা। 2বার অলরেডি করেছি, এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে। সার্টিফিকেট পেলে আমার এখানে শো করে না, আবেদন করলে পৌঁছে যায়, এখন পাইতেছি না। প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হচ্ছে। উনি বেআইনিভাবে নিজে একটা সার্ভার খুলে শুরু করছে। এখন তো আমার মনে হয় ওনার ইনকোয়ারি হওয়া উচিত যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে, এই টাকা ওনার পকেট থেকে নেওয়া উচিত। শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির প্রভাব এখনো পড়েনি বাজারে। মোটা জাতের বাড়তি দামে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশায় দিনাজপুরের শীতের আবহ, নামছে তাপমাত্রার পারদ। রাতের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এটি আর থামবে না। পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি। বলেছেন বিগত 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে এই নোবেলজয়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের ব্যবস্থা করতে চান তিনি। শুরুতেই জুলাই বিপ্লবের প্রায় 1,500 শহীদ এবং প্রায় 20,000 আত্মত্যাগী যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। একই সাথে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ গণহত্যায় জড়িতদের যে কোনো মূল্যে বিচারের হুঁশিয়ারি জানানো হয় জাতির উদ্দেশ্যে দেয়া চতুর্থ ভাষণে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। দ্রব্যমূল্যের কষ্টের কথা উল্লেখ করে তা সহনীয় করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। তাছাড়া পতিত সরকারের ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে যাওয়া অর্থনীতির সচলে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার বর্তমানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস যৌক্তিক সংস্কারের সুযোগ দেওয়ার জন্য বেশ কয়েকবার সকলের প্রতি আহ্বান জানান। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে।
এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তার সরকারের বিরুদ্ধে চলা দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসী সহ সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। তবে বহু ষড়যন্ত্রের পরও বিদেশি রাষ্ট্রগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারকে অনেক বেশি সহযোগিতার আশ্বাসের কথাও জানান ডক্টর ইউনূস। ইউরোপিয়ান ইউনিয়নের 20 দেশের 20 জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন, 7 দেশের 7 রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এই বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনোদিন আসেনি। এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে দাবি দেওয়ার জন্য সড়কে না নেমে যথাযথ মাধ্যমে সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনারা সবাই ভালো থাকবেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হন তিনি। সংঘর্ষের সময় পুলিশের ছোড়া গুলি লাগে তার মাথায়। এরই মধ্যে কাজল সহ 5 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আরও 20 জনকে বিভিন্ন দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট লং মার্চ ফর ঢাকা কর্মসূচিতে যাত্রাবাড়ি এলাকায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া। ওই দিনই মাথায় গুলিবিদ্ধ হন আন্দোলনের শুরু থেকেই সক্রিয় এই শিক্ষার্থী। এরপর কেটে গেছে 3 মাস। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের HTU-তে চিকিৎসা চলে তার। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুরোপুরি অচল হয়ে যায় তার বাম হাত ও পা। এমন অবস্থায় রোবোটিক ফিজিওথেরাপি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। আমাদের চিকিৎসার ফলে, আমাদের সার্জন যারা ছিল, চিকিৎসার ফলে এই কাজল আস্তে 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 তার ভালোর দিকে যায় এবং আজকে আমরা যখন তাকে পাঠাচ্ছি তখন সে কথা বুঝে কথা বলার চেষ্টা করে। লাস্ট 3 days ago তার জ্বর থেকে সেপ্টিসেমিক শক আমরা যেটা বলি এইটা ডেভেলপ করে, সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে। এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায়। সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড, আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন। বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। রোববার মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় থাইল্যান্ডের ভেস্থানি হাসপাতালে। এ নিয়ে গণ অভ্যুত্থানে আহত 5 জনকে পাঠানো হলো দেশের বাইরে। স্বাস্থ্য উপদেষ্টা জানালেন আরও 20 জনকে তুরস্ক, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানো হবে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে হলো অর্থোপেডিকের কাজে, সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা জানান আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে অন্তর্বর্তী সরকারের। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। মামলায় আসামির তালিকা ও গ্রেফতার নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বাদীর অভিযোগ, সাহায্যের নামে এগিয়ে এসে মামলা বাণিজ্য করছেন স্থানীয় এক সংবাদকর্মী। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার।
ছাত্র জনতা অভ্যুত্থানে গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন জহুর আলী। তার অভিযোগ, পুলিশের এক কর্মকর্তা খুব কাছ থেকে গুলি ছুড়ে জখম করে তাকে। এই অভিযোগে ঘটনার ১ মাস পর ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন জহুরের বড় ভাই। কিন্তু পরে দেখা যায় এ মামলায় নামে বেনামে আসামি প্রায় ৩০০। বাদীর দাবি, এত আসামির বিষয়ে কিছুই জানেন না তিনি। ছোট ভাইয়ের চিকিৎসায় সহায়তার কথা বলে স্থানীয় সংবাদকর্মী মাসুম হেলাল তার কাছ থেকে সই নেন। পরে ইচ্ছে মতো বসানো হয় আসামির নাম। আমি তো লেখাপড়া চিনি না, আমাকে কাগজ এনে দিছে, আমি এই সাইন দিছি। দেওয়ার পরে আমরা চলে আসছি। চলে আসার পরে শোনা যেতেছে সারা ৯৯ জনের নামে মামলা, ২০০ কতজন অজ্ঞাত রাখছে। রাখার পরে এখন নতুন নতুন আসামি ধরতেছে এবং আবার ছাড়তেছে। ওটা সব ডিল করতেছে সব মাসুম হেলালে, কেন আমরা তো আর জানি না, আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না। আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে গত ১১ নভেম্বর আদালতে আপোষের আবেদন করেন বাদী। হাফিজের অভিযোগ, হাজিরার আগেই সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় তাকে। আদালতে যাওয়ার পরে যে কিছু সন্ত্রাসীরা আমার ধরে নিয়ে অনেক ধরনের মারামারি করছে। এখন দেখা মামলা তুলতে গেলেও আমি নিরাপত্তা নাই জানের, আর না তুললেও জানের নিরাপত্তা নাই। তাপসনার মধ্যে সে বলছে যে এই এজাহার, এই মামলার এজাহার নামীয় এবং এজাহার বহির্ভূত কোনো আসামির জামিনে তার কোনো আপত্তি নাই। তো ১১ তারিখে শুনছি বাদী নাকি কোর্টেও আসছিল এবং সব শুনানি শেষে যখন সমন ইস্যু করার ব্যাপারটা উঠে তো স্যার বললেন বাদীরে খুঁজছেন, বাদী কোথায়, বাদীর আর পাওয়া যায় নাই তখন কোর্টে। অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না অভিযুক্ত গণমাধ্যম কর্মী। ফেসবুকে লাইভে এসে মামলা বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। একটা প্রমাণ যদি তিনি নিয়ে আসতে পারেন যে কোথাও কারো কাছ থেকে তার এই মামলাকে, তার এই নৃশংস ঘটনার মামলাকে কেন্দ্র করে আমি কারো কাছ থেকে কোনো ধরনের একটি টাকার সুযোগ বা সুবিধা নিয়েছি, আমি প্রকাশ্যে ক্ষমা চাব। মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন জহুর আলী। মামলাটা নিয়ে তারা বিজনেস করতেছে, টাকা আমার কাছে রেকর্ডও আছে। তারা যে মাসুম হেলালে কার কাছ থেকে ৬ লাখ টাকা, ২ লাখ টাকা, ১০ লাখ টাকা এরকম যে আদায় করছে, তার শুধু হে একা না, তার সাথে আরো গ্যাং আছে। আমার নাম বেচছে যে বিজনেস করতেছে, এই বিজনেসটা তাদের যেমন বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আপনাদের কাছে অনুরোধ। ঘটনার দিনের ভিডিও দেখে মামলা বাণিজ্যের বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়েছেন ওসি। আমি গোপনীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি, আসলে তথ্যটা আছে এবং কিভাবে করছে কিনা, কোনটা করছে বা এই ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি। এ মামলায় আসামি হয়ে কারাগারে গেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান সহ বেশ কয়েকজন। আমিন বাবু, যমুনা নিউজ। রাজধানীর করাইল বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। রাত ৩টার দিকে শুরু হওয়া অভিযান শেষ হয় সকাল ৭টায়। এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ীদের। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি এখনো। পরবর্তীতে ব্রিফ করার কথা রয়েছে। জি 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 আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী ১৪ নেতা ও আমলাকে আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিভিন্ন মামলায় গ্রেফতার এই আসামিরা বর্তমানে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে হাজিরা দিতে যে আসামিদের আনা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। এছাড়াও হাজিরা দেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, ১৪ দলের শরিক নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।
এই তালিকায় রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো। ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী মহিউদ্দিন মধু। সরাসরি যেতে চাই তার কাছে। মধু, কখন ট্রাইব্যুনালে আনা হতে পারে প্রভাবশালী এই আসামিদের যাদের কথা বলছিলাম আমরা একটু আগে? আজকের বিচারিক কার্যক্রমে কি কি থাকছে সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। ইরশাদ, প্রথমত কখন আনা হতে পারে সে বিষয়টা আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে তারা যেহেতু কারাগারে আছেন, কেরানীগঞ্জ কারাগার থেকে তাদেরকে আনতে যে সময়টা লাগবে তারা কিছুক্ষণের মধ্যে রওনা হবেন শুনেছি। সেটি 8টা20-এর মধ্যে সেখান থেকে রওনা হবেন। এখানে আসতে তো ঘন্টাখানেক সময় লাগবে। তো আমরা ধারণা করছি যে 9:30টার দিকে তারা পৌঁছে যাবেন। তবে বিচারিক কার্যক্রম শুরু হবে 10টার দিকে বা 10:15টার দিকে শুরু হতে পারে এবং এইরকমটা আমরা দেখেছি। এবং বিচারিক কার্যক্রম শুরুর মধ্যে আজকে যে আনুষ্ঠানিকতা সেটি আসলে হাজিরা দেখানো, আনুষ্ঠানিকভাবে এখানে থেকে এই মামলায় গ্রেফতার দেখানো, এটি আসলে মুখ্য বিষয়। কারণ তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আপনি জানেন যে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে, সেই গ্রেফতারি পরোয়ানা পরবর্তীতে আজকে যে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সেটি কিন্তু হবে। একই সাথে আজকে তদন্ত কার্যক্রমের যে প্রক্রিয়া রয়েছে, তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। কারণ এখনো পর্যন্ত চার্জশিট হয়নি, সে কারণে সেই তদন্ত প্রতিবেদনটি আজকে জমা দেওয়ার তারিখ রয়েছে। তবে চিফ প্রসিকিউটর আমাদেরকে আগে জানিয়েছেন এখন পর্যন্ত তদন্ত যে প্রতিবেদন সেটি প্রস্তুত হয়নি, তাই কিছুটা সময় তারা নেবেন। এই সময়টি নেওয়ার জন্য হয়তো কতদিন সময় লাগবে, কতদিন পর গ্রেফতার দেখানো হবে, আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু হবে, সেটি কিন্তু এখনো সময়ের অপেক্ষা। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া যেটি সেটি কিন্তু শুরু হয়ে গেল এবং বলাই চলে যাচ্ছে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটাই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিম। তবে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর সেই আনুষ্ঠানিক যে কার্যক্রম আছে সেগুলো আমি পরবর্তীতে জানাতে পারবো। জি, পরবর্তীতে জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে মধু। ভোগান্তির আরেক নাম জন্ম নিবন্ধন। নিয়মের বেড়াজালে আটকা পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা। জন্মসনদের জন্য নতুন করে নিবন্ধন করতে হচ্ছে সবাইকে। মেয়র তাপসের সময় কেন্দ্রীয় সার্ভার উপেক্ষা করে নিজস্ব ওয়েবসাইটে নিবন্ধন করায় দেখা দিয়েছে এই জটিলতা। এদিকে আরেক জটিলতা, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও অভিভাবকের জন্ম নিবন্ধন করা। রেজিস্ট্রার জেনারেল বলছেন নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। তানভীর মিজানের ছবিতে রিপোর্ট মহিউদ্দিন মধুর। বিদ্যালয়ে ভর্তির সময় শিশুর বয়স শনাক্তে জমা দিতে হয় জন্মসনদের ফটোকপি। এ কারণে স্কুলে ভর্তি ঘিরে প্রতি বছরই এ সময়টায় শিশুর জন্মসনদ সংগ্রহে অভিভাবকদের তোড়জোড় বাড়ে কাউন্সিলর অফিসগুলোতে। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এখনও খুলেনি বেশ কয়েকটি কাউন্সিলর অফিস। ফিরছেন অনেকেই, যেতে হচ্ছে মেয়র কার্যালয়ে। বন্ধ হয় 5 আগস্টের পর থেকে, এরপর খোলেই নেই। বন্ধ 5 তারিখ থেকে দেখতেছি বন্ধ। আর এখানকার কার্যক্রম চলে কই? এটা এখন আপনার নগর ভবন। সন্তানের জন্মসনদ করতে প্রয়োজন হয় অভিভাবকের জন্মসনদের, তাই আগে বাবা মায়ের সনদ তৈরি করতে হচ্ছে। অভিভাবকরা বলছেন জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও আবার জন্মসনদ করার প্রয়োজনীয়তা ভোগান্তি বাড়িয়েছে তাদের। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আমাদের এনআইডি আইডি, ওইটা থাকার পরও যখন যে কোনো কাজে জন্ম নিবন্ধন এটা আবার বাচ্চার জন্য করানোর জন্য আমাদের করতে হয়, এটা আসলে পেইনফুল। এখন আবার নতুন করে অ্যাপ্লাই করে জমা দেওয়া হয়েছে, কিছু করার নাই। এটা বোধহয় আমার মনে শুধু আমার এখানে যাদের যাদের ভুল আছে এই জিনিসটা সবারই হচ্ছে। হাইকোর্ট দেখিয়ে দিচ্ছেন রেজিস্ট্রার জেনারেলও, বলছেন জন্ম মৃত্যু নিবন্ধন আইনে বিষয়টি সমাধান করা আছে আগে থেকে। 2018 বিধিমালার বাইরে গিয়ে সিস্টেমে হাত দেওয়ার সুযোগ নেই তার। বাবা মার যে জন্ম নিবন্ধন লাগে সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে, এটা একটা বিধিগত চাহিদা, সুতরাং এটা দিতেই হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের জটিলতা আরেক ধাপ বেশি। 5 আগস্টের আগ পর্যন্ত নিবন্ধিত কোনো তথ্যই নেই সরকারের মূল সার্ভারে। কারণ সাবেক মেয়র তাপসের করা দক্ষিণ সিটির নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হওয়ায় সেই সনদ দিয়ে কাজ হচ্ছে না। ফলে ওই সিটির সবাইকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে নতুন করে। 2বার অলরেডি করেছি, এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে। সার্ভারের সমস্যা হতে পারে, কিন্তু আমি তো 3-4 দিনও দেখছি এরকম, যে কপি কয়েকটা করছি। নতুন করা লাগলে সেখানে আমাকে হয়রানি হতে হচ্ছে। মনে করেন সার্টিফিকেট নিচ্ছেন আগে, এখন আমার নতুন করা দরকার, আপনার এই সার্টিফিকেটগুলি আমার এখানে শো করে না, আবেদন করলে পৌঁছে যায়, এটা এখন পাইতেছি না। দক্ষিণ আগে সম্পূর্ণ বেআইনিভাবে তারা নতুন সার্ভার ক্রিয়েট করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল। ফলে তারা যে নিবন্ধনগুলো দিয়েছে এগুলো আমাদের মূল ডাটাবেজে নাই।
এমনকি তাপস মেয়র থাকাকালীন যিনি ছিলেন রেজিস্ট্রার জেনারেল তিনি আছেন দায়িত্বে। পরিবর্তিত সময়ে তিনি এখন মেয়র তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আমাদের প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হয়েছে। উনি বেআইনিভাবে নিজে একটা সার্ভার খুলে শুরু করছে। এখন তো আমার মনে হয় ওনার ইনকোয়ারি হওয়া উচিত যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে, এই টাকা ওনার পকেট থেকে নেওয়া উচিত। শুধু স্কুল ভর্তির ক্ষেত্রেই নয়, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র সহ নাগরিক সেবার 19টি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সনদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সাক্ষাৎকারের ভিডিওটি সম্প্রচার করেছে আল জাজিরা। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রসঙ্গটিও। ডক্টর ইউনূস বলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের কাজ দ্রুত শেষ করতে চান এবং এর মেয়াদ হতে পারে 4 বছরেরও কম। প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। So we want to highlight that what is happening on the front line, on the চালের বাজারে অস্থিরতা কমেনি। মোটা চালের বাড়তি দামে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। এদিকে শুল্কমুক্ত সুবিধায় আমদানির প্রভাব এখনো পড়েনি আড়তে। ব্যবসায়ীরা বলছেন আমদানির ধারা অব্যাহত থাকলে দাম কমে আসবে। এদিকে নতুন ধানের অপেক্ষায় আছেন মিলাররা। শুল্কমুক্ত চাল আমদানি হলেও দাম কমছে না। আমদানি স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে প্রভাব পড়েনি, বরং আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। বিআর 28 জাতের চাল কেজিতে 2 টাকা বেড়ে 60 টাকায়, কাটারি মানভেদে 70 থেকে 75 টাকায়, আর সবচেয়ে কম দামি স্বর্ণা জাতের চালের জন্য গুনতে হবে 55 থেকে 56 টাকা। চালের দাম না কমার কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শুনি তো চাল আমদানি হচ্ছে, কিন্তু দাম তো আর কমে না। যাগো তো ইনকাম আছে বড় আগে তো আর সমস্যা হইব না। আমগো তো 2-1টা বাড়লে এটাই তো অনেক কিছু। নাদিসে লাগে কিন্তু 75, এখন 80 টাকা। টিজিবিতে দিচ্ছে, দিলে কি হবে? টিজিবিতে একজনের 4 বার নিয়ে আবার কেউ পায় না। বিক্রেতারা বলছেন আমদানি করা চাল পুরোপুরি বাজারে না আসায় দামে প্রভাব পড়েনি। আগের চড়া দামে বিক্রি করছেন আড়তদাররা। ইন্ডিয়া থেকে যে চাল আসার কথা ওটা এখনো বাজারে প্রভাব পড়েনি। বাজার পড়লে হয়তো বাজার নিয়ন্ত্রণে আসতে পারে। যে আমদানি করছে তার থেকে আবার আড়তদার আনবে, আনার পরে আবার আমাদের মতো পাইকার ব্যবসায়ী আনবে, তারপরে আবার খুচরা ব্যবসায়ী গ্রাহক পর্যায়ে যাবে। এটার জন্য সময় লাগবে। 1-1.5 মাস পরে কিন্তু সিজন আসতেছে, সিজন আসলে তো কমবে। চাল আমদানিতে শুল্ক 62.5% থেকে গত 20 অক্টোবর কমিয়ে 25% করে সরকার। পরে 31 অক্টোবর চাল আমদানিতে শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন আমদানিকৃত চাল পুরোদমে বাজারে এলেই দাম কমে যাবে। এসব চাল ভারত থেকে টন প্রতি প্রকারভেদে 400 থেকে 560 মার্কিন ডলারে আমদানি হচ্ছে। ধীরে ধীরে আমদানিও বাড়ছে। পুরান ধান একটু মানে বাড়তেছে, কাটারি ধানটা একটু বাড়তেছে, যার কারণে আপাতত ধান কিনাও আমাদের বন্ধ। মোটা চালেই তো বাজার কমায়, কিন্তু ওই চাল তো নাই। সবাই এখন মনে করেন যে এই চিকন চালের উপরে ঝুঁকি বেশি। এখনো আমন মৌসুমের নতুন ধান বাজারে আসেনি। অন্যদিকে পুরনো ধানের দাম বেশি হয় আপাতত ধান কেনা বন্ধ রেখেছেন মিল মালিকরা। এর প্রভাব পড়ছে চালের দামে, এমন দাবি মিল মালিকদের। মাল খুব কম ঢুকছে, আগে কিনছিল হয়তো আগেরটা চলে আসছে, অনেকের কিনা আছে। তা আমদানি অবশ্য মোটামুটি দিছে, পরপর দিতে আছে, বরাদ্দ কিন্তু প্রতিদিন 2 দিন পরপর দিতে আছে সরকার। চাল যদি এরকম ঠিকমতো আমদানি হয় আর যতগুলান এলসি বরাদ্দ পাইছে, তো এই অনুযায়ী যদি চাল ঢোকায় তাহলে অনেক আমদানি বাড়ে যাবে বাংলাদেশে এবং বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে। গেল সপ্তাহে 102 জন ব্যবসায়ীর আবেদনের ভিত্তিতে 5,87,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 110 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পদ্মা নদী রক্ষা বাঁধ ধসে গেছে। গত 3 নভেম্বর থেকে এই বাঁধে এই ভাঙন শুরু হয়। স্থানীয়দের দাবি ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণেই এমন ভাঙন। এতে আতঙ্কে গ্রামবাসী। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পদ্মা নদী রক্ষা বাঁধ। 2011 সালে 110 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধ, অথচ
যুগ পার না হতেই ভাঙতে শুরু করেছে বাঁধটি। ৩ নভেম্বর হঠাৎই শুরু হয় ভাঙন। ধসে যায় উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাঝিরঘাটের প্রায় ১০০ মিটার এলাকা। এছাড়া নদীগর্ভে পাইনপাড়া আহমদ মাঝিকান্দি এলাকার মফিজুল উলুম জামে মসজিদটিও। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে ভাঙন। আমাকে বর্ষিত মাদ্রাসায় 15-20 দিন হয় ভাঙছে, আর এখনো ভাঙে, পানি দাপড়াইয়া জোয়ার আসলে এখনো ভাঙিয়া পড়ে। প্রচুর ভাঙতাছে, ফিরে যে ব্যবহার করে সুন্দর করে বের করে না দেয় তার আমরা থাকতে পারতাম না। আমাকে বাসা বাড়ি সব গাঙ্গে লয়ে যাবো। সবচেয়ে বড় বিষয়টা হলো কোনটা, এখানে নদীতে ডেজার চলে, এখানে বল গেট ডেজারে এখানে বেশি ক্ষতিটা করতেছে। বাঁধটি হওয়ার পর ভাঙন ও বন্যা থেকে খানিকটা মুক্তি মিললেও আকস্মিক এমন ভাঙনে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ভাঙতে ভাঙতে মনে করেন এর দূরে জামক বাড়ির গাড়াই পড়ছে। এই বাড়ির গাড়া আইছে মতন আমরা তো চিকাচিকি মাল সামনা সরাইতে, কই ডালা সরায়, কই বেড়া বুড়া সরায়, চিকাচিকি লাগেছে। বেরি ভাঙিয়েছে না, কোনো নিরাপত্তা নাই। আমরা খুব ভয়ের মধ্যে আছি, রাতে ঘুম নাই। মনে করেন আমরা ডালা খুলে লাইছি, ঘরের মাল সামনা বাড়ি করে লাইছি। এখন যদি এটা ফিক্সড না করা হয় দেন হয়তো বা এই এলাকায় বিলীন হয়ে যেতে পারে বর্ষার সময়। এরই মধ্যে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। রক্ষার জন্য ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব। বর্ষার শেষ সময়ে এসে বাঁধের ১০০ মিটার অংশের ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কিত পদ্মাপাড়ের মানুষ। এলাকাবাসীর দাবি দ্রুত বাঁধটি সংস্কার করে পুনঃস্থাপন করার। পদ্মাপাড় থেকে SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। অগ্রহায়ণের শুরু থেকেই গ্রাম বাংলায় শীতের আবহ। দিনাজপুরে এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। রাত থেকে ভোর পর্যন্ত ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়, নেমেছে তাপমাত্রার পারদ। তবে রাতের চেয়ে ভোরের দিকেই ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার চাদর মুড়ে নামতে শুরু করেছে শীত। ভোরের আলো ফুটতেই মিলিয়ে যাচ্ছে শিশির কণায়, যেন সবুজ ঘাসে ভেসে উঠেছে মুক্তদানা। হিমালয় কন্যার কাছাকাছি হওয়ায় অন্যান্য জেলার চেয়ে কিছুটা আগে ভাগেই শীতের অনুভূতি পায় দিনাজপুরের মানুষ, যে কারণে অগ্রহায়ণের শুরুতেই শীত পড়তে শুরু করেছে জেলা জুড়ে, যার প্রভাব পড়ছে জনজীবনেও। রাত ছাড়াও দিনের অনেকটা সময়ই যানবাহন চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এমনিতে আমাদের সময় লাগে 2 ঘন্টা, আজকে সময় লাগতেছে আমাদের 3 ঘন্টা করে। প্রচুর পরিমাণে কুয়াশা, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। 45-60 কিলোমিটার রাস্তা আছে, এই 60 কিলোমিটার রাস্তা আমাকে মনে হয় 6-7-8 ঘন্টা আসা লাগছে। জায়গায় জায়গায় রাস্তার রোডঘাট এমন অবস্থা, তোর সাথে যাওয়া যায় না। অন্য সময় থেকে আজকে ঠান্ডাটা বেশি, কুয়াশাটাও বেশি। ঘন কুয়াশার কারণে ভোরের দিকে শীত বেশি অনুভূত হচ্ছে, বইছে ঠান্ডা বাতাস। আজকে অতিরিক্ত ঠান্ডা এবং তার উপরেও আমরা দোকান খুলেছি, তো কাস্টমার ঠান্ডাতে আসতে যাচ্ছে না। ঠান্ডাও বেশি, কুয়াশাও বেশি, খিদার জন্য কি করবো, চলতে তো হবে। ভাড়া নিয়ে গেছিলাম লিলির মোড়ে, গরিব মানুষ পেটে দেয়। আজকে খুব শীত, অতিরিক্ত শীত, আজকে কুয়াশা, সূর্য ওঠে না, আর ঠান্ডা 2-3 দিন দিয়ে কাপড় শুকায় না। আবহাওয়া অফিস জানিয়েছে আর কয়েকদিন পর থেকেই বাড়তে থাকবে শীতের তীব্রতা। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে এই অঞ্চলে হ্রাস পাচ্ছে, সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আবির্ভাবও পরিলক্ষিত হচ্ছে। নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা ক্রমান্বয়ে আরও ধীরে ধীরে হ্রাস পাবে, সেই সাথে শীতের অনুভূতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরই মধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা শীতে গরম পোশাকের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রকৃতিতে কুয়াশার আবির মাখিয়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জেগে বসতে শুরু করেছে শীত। দর্শক, এ বিষয়ে আরো জানবো। নওগাঁয় যেতে চাই, আমার সহকর্মী শফিক ছোটন সেখানে রয়েছেন। শফিক, নওগাঁয় শীতের আগমনী বার্তা কি করা নাড়ছে সে ব্যাপারে আমাদেরকে জানাবেন, এবং হিম বাতাস ও কুয়াশার খবর আমাদেরকে জানাবেন। ইশরাত, নওগাঁতেও শীতের আগমনী বার্তা বোঝা যাচ্ছে, কেননা সকালে এবং সন্ধ্যায়
ঘন কুয়াশা দেখা যাচ্ছে। বিশেষ করে রাতে শীত বেশি নামছে এবং ভোরের দিকে কিন্তু শীতের তীব্রতাটা অনেক বেশি। অর্থাৎ গত 2 দিনে আমরা দেখেছি যে তাপমাত্রার পারদ প্রতিদিনই কিন্তু কমেছে। গত পরশুদিন যেটি ছিল যে 15.4 ডিগ্রি সেলসিয়াস, সেটি গতকাল সর্বনিম্ন তাপমাত্রা দেশের নওগাঁতে ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রাটাও কিন্তু অনেক কম। অর্থাৎ সব মিলিয়ে কুয়াশা এবং শীতল বাতাস বইতে শুরু করেছে। উত্তর থেকে ভেসে আসা হিমেল যে বাতাস, সেটিতে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে। যদিও এই শীতে এই অঞ্চলের মানুষ খুব বেশি সমস্যায় পড়ছেন না, কিন্তু খুব শীঘ্রই মানুষকে অনেক শীতের তীব্রতা অনুভব করতে হবে এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা দরকার। স্থানীয়রা বলছেন ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ যারা, তাদেরকে আসলে শীতের হাত থেকে রক্ষা করতে গরম কাপড়ের তাদের জন্য ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। একই সাথে চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুতি নিতে হবে এবং হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণের ঔষধ এবং খাবার স্যালাইন সহ যে শীতজনিত বা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের যে চিকিৎসা শফিক, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি টিস্যু পেপারের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় ভোরে মেঘনাঘাটের ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, ড্যামরা সহ আশপাশের ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ শুরু করে। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষয়ক্ষতি সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাকি 2 আসামি। 2 দিনের রিমান্ড শেষে রোববার রাতে আসামি মাবিয়া সুলতানা ও সুমন রবিদাসকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3য় আদালতে হাজির করলে জবানবন্দি দেন তারা। এর আগে শুক্রবার আরেক আসামি মোসলেম উদ্দিনও জবানবন্দি দিয়েছেন। 10 নভেম্বর দুপচাচিয়ার একটি বাড়ির ফ্রিজ থেকে গৃহবধূ উম্মে সালমার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরদিন নিহতের ছোট ছেলেকে আটক করে র্যাব। দাবি করা হয় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে ছেলে সাদ। এদিকে তদন্তে ভিন্ন তথ্য পেয়ে সালমাদের বাসার ভাড়াটে মাবিয়া সুলতানা সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উন্নয়নের নামে যেন হরিণ লুট হয়েছে সাতক্ষীরার তালায়। গেল 3 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া 4,85,00,000 টাকার কি উন্নয়ন হয়েছে তা অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে সরকারি অর্থের 9-6 করার ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, যার নেপথ্যে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাতক্ষীরার যে কটি উপজেলাকে এলজিইডি অধিক উন্নয়ন বরাদ্দ দিয়েছে তাদের অন্যতম এই তালা। অথচ বেহাল অবকাঠামো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। শেষ 3টি অর্থ বছরের বরাদ্দ পর্যালোচনা করে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। উন্নয়নের নামে লুটপাট হয়েছে বিপুল অঙ্কের টাকা। উপজেলা পরিষদের প্রবেশদ্বার 50 ফুট দৈর্ঘ্যের এই ড্রেন নির্মাণেই ব্যয় দেখানো হয়েছে 18 লাখ টাকা। গেটের নিচের ঢালাই 5 লাখ আর পরিষদের ভেতরের ড্রেন সহ স্ল্যাবের পেছনে খরচ 22 লাখ টাকা। আসল খরচ কত? সম্পূর্ণ টাকা খরচ হয়নি। কত টাকা খরচ হতে পারে আপনার ধারণা? সর্বোচ্চ 8-10 লাখ টাকার ভিতরে হবে। গেজেটেড কোয়ার্টার সংস্কারে 4 লাখ ও নন গেজেট অবকাঠামোর জন্য ব্যয় করা হয়েছে 10 লাখ টাকা। যদিও বাসিন্দা ও সরকারি স্টাফদের দাবি ভিন্ন। বিল্ডিংগুলো ভালো না, এমনি অনেক খারাপ অবস্থা, বসবাস করার উপযোগী না। 10 লাখ টাকার কোনো কাজ হয়েছে কিনা আপনি দেখেছেন? 10 লাখ টাকা সে তো ব্যাপক, এরকমের কোনো কাজ আমার মনে হয়নি। উপজেলার অভ্যন্তরের ড্রেন নির্মাণের একই প্রকল্প বারবার দেখিয়ে 3 অর্থ বছরে উত্তোলন করা হয়েছে 60 লাখ টাকা। 6 লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পর তার সৌন্দর্য বর্ধনে আরও 5 লাখ টাকা খরচ দেখানো হয়। লুটপাটের জন্য বেছে নেওয়া হয়েছিল এলজিইডির একের পর এক প্রকল্প। 19 লাখ টাকা মাটি ভরাট করেছে, কোথায় করেছে? কিছুই তো না। 2 লাখ টাকা খরচ হলো। এইবার দেখা যাচ্ছে রহিমের বাড়ির থেকে আফতাবের বাড়ি, আবার আফতাবের বাড়িতে রহিমের বাড়ি।
দুর্নীতি ও অনিয়মের কুশীলব কারা? অনুসন্ধানে বেরিয়ে আসে জনগণের অর্থ লোপাটে সনৎ কুমার ব্যবহার করেছেন বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পরিচয় গোপন রাখার শর্তে মুখ খুললেন এক ঠিকাদার। অনিয়মের সাক্ষ্য দিয়েছেন ইউনো অফিসের হিসাব সহকারীও। হ্যাঁ, জামান ট্রেডার্স হচ্ছে আমার ভাই। একটা টাকাও জামান ট্রেডার্স আমারও ভাই পায়নি, একটা টাকাও। যদি বলেন চেয়ারম্যানের কাছে আমি ফোন দিচ্ছি, উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে বলতেছে আমি টাকা পাইছি 6 লাখ টাকা। উপজেলা চেয়ারম্যানের সমস্ত যে অর্ডার সেগুলোই বাদবাকি যারা কর্মকর্তা ছিলেন তারাই ফলো করছেন এবং তার অর্ডারে এই এস্টিমেটগুলো হতো। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর খোঁজ মিলছে না বিলুপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের। তবে দুর্নীতির বাকি সহযোগীরা রয়েছেন বহাল তবিয়তে। এসব দেখার দায়িত্ব যার, কি বলবেন সেই উপজেলা প্রকৌশলী? সমন্বয় করে এটা কাজ করা হয়েছে। কোনো জায়গায় কোনো টাকা আছে মানে দুর্নীতি করা হয়েছে এরকম কোনো ধরনের কোনো নাই। ঘটনাগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা এটা ভেরিফাই করে যদি আমরা শনাক্ত করবো যে আসলে কাজ হয়েছে কি হয়নি, আর না হয়ে থাকলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবশেষ 3টি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিপি খাতে তালায় বরাদ্দ দেয় 4 কোটি 85 লাখ টাকা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বন্দরনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। রোববার রাত 11:30টার দিকে নগরীর প্রবর্তক মোড়ে নৌকার সমর্থনে এই ঝটিকা মিছিল বের করা হয়। সময় মিছিল থেকে দেয়া হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান। কিছুক্ষণ বাদেই অলিগলিতে মিলিয়ে যায় মিছিলটি। এর আগে 19 অক্টোবর নগরীর জামালখানে একই স্লোগানে মিছিল করে একদল তরুণ। সে ঘটনায় একজনকে গ্রেফতারও করে কোতোয়ালি থানা পুলিশ। রাঙামাটিতে 13.5 কিলোমিটার দীর্ঘ সুবলং চ্যানেল পাড়ি দিলেন 26 সাঁতারু। কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশিতে প্রথমবারের মতো সাঁতারের অনন্য অভিজ্ঞতায় মুগ্ধ তারা। নতুন প্রতিভা অন্বেষণ এবং পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরতেই প্রশাসনের ভিন্ন ধর্মী এই উদ্যোগ। দুপাশে পাহাড়, মাঝখানে কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলে ভিন্নধর্মী এই আয়োজন নজর কাড়ে সবার। রাঙামাটির সুবলং চ্যানেলের 13.5 কিলোমিটার হ্রদ পাড়ি দেন 26 সাঁতারু। দুই দিকেই পাহাড় এবং সবুজ প্রকৃতি, মানে এই জিনিসটা আমার আসলে মানে ক্লান্তিটা দূর করে দিছে। প্লেনে অনেক জায়গাতে সুইমিং ইভেন্ট হয়, কিন্তু এই ধরনের লেক এনভায়রনমেন্টে কখনো সুইমিং ইভেন্ট হয়নি। অনেক সুন্দর ঘন পাহাড়, তো খুব ভালো লাগছে। সাঁতারুদের সবাই পেশাদার এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা। কাপ্তাই হ্রদের অভিজ্ঞতা তাদের কাছেও অনন্য। 65 কিলোমিটার সুরমা নদীতে সুইমিং করে আসছি, সেখানে আমার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এইটা ছিল ডিফারেন্ট, মানে এটা পানির এত চমৎকার, মানে মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি। পাহাড়ের পর্যটক আকৃষ্ট করতে নিয়মিত এমন আয়োজনের পরিকল্পনা প্রশাসনের। সারা বাংলাদেশে যত সাঁতারু আছে তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা যোগানোর জন্য মূলত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেরা 3 জন সহ পুরস্কৃত করা হয় অংশগ্রহণকারী সাঁতারুদের সবাইকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।